আজকে তোদের পদার্থের গঠন ও ধর্ম সম্পর্কে একটু আলোচনা করে দেব। তাহলে সবার প্রথমেই পদার্থ কাকে বলে? যা ইন্দ্রিয়গ্রাহ্য, যা কিছুটা স্থান অধিকার করে, তাকেই কি বলা হয়ে থাকে? যার ভর আছে তাকেই পদার্থ বলা হয়ে থাকে। তাহলে এখন এই পদার্থের যে ধর্ম, ধর রাস্তায় হাঁটছিস, রাস্তায় হাঁটতে হাঁটতে খালি পায়ে হয়তো হাঁটছিলি, যদি টনচিপের উপর পা দিস, পায়ে টনচিপটা ঢুকে যায়। কিন্তু যদি যতক্ষণ হাঁটছিলি প্লেন রাস্তাতে, তখন কিন্তু কোনো প্রবলেম হয়নি। তার টনচিপের উপর পাটা পড়তেই টনচিপটা কেন পায়ে ঢুকে গেল? কি ব্যাপারটা? নিশ্চয়ই কারোর মনে প্রশ্ন জাগেনি। তাহলে ফুঁকার কারণটা কি? কারণটা হলো তোর শরীরের একটা ওজন আছে যেটা নিচের দিকে কাজ করছে, পায়ের উপরই পড়ে সেটা, দু পায়ে যে দাঁড়িয়ে থাকিস। তাহলে যখন টনচিপের উপর পা দিলি, তাহলে তখন কি করলো না, যখন এমনি স্বাভাবিক অবস্থায় পায়ের ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলের মধ্যে তোর ওজনটা পড়েছিল, কিন্তু যখনই তুই টনচিপের উপর পাটা দিলি, তখনই কি হলো না, টনচিপের ক্ষেত্রফলটা তো খুবই ক্ষুদ্র, সেইটুকুন অংশের উপরেই গোটা শরীরের ওজনটা ক্রিয়া করলো। এর ফলে কি হয়েছে না, টনচিপটা পায়ে রাখে। তাহলে এই যে দেখ, তার মানে মোট বল যদি ধর কোনো একটা জায়গাতে মোট এফ বল প্রয়োগ করিস, এফ বল যদি প্রয়োগ করিস কত? এ ক্ষেত্রফলে, তাহলে এ ক্ষেত্রফলে এফ বল করলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল সমান কি হবে? এফ বাই এ। তাহলে এই এফ বাই এ, এটা কি বলা হচ্ছে কি? এটাই চাপ। তাহলে কোনো বস্তুর, মানে কোনো তলের, বস্তু বলাটা ভুল, যে কোনো তলের একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই বলা হবে কি? চাপ, প্রেসার। সেই জন্য পি দিয়ে লেখা হচ্ছে পি সমান এফ বাই এ। তাহলে চাপের একক কি হবে না, সিজিএস পদ্ধতিতে একক কি হবে না, ডাইন পার সেমি স্কোয়ার। এসআই পদ্ধতিতে একক নিউটন পার মিটার স্কোয়ার। মাত্রা কি হবে? বলের মাত্রা জানিস ml (10⁻²) বাই কি এল স্কোয়ার, মানে এটা মাত্রা দাঁড়াবে ml (10⁻1) কত -2। বুঝতে পেরেছিস? তাহলে চাপ ব্যাপারটা বুঝতে পারলি। তাহলে এখন এবং এই চাপটা তাহলে দেখতে পাচ্ছিস, এই যে চাপ, তাহলে চাপ সবাই প্রয়োগ করে। হ্যাঁ, কঠিন বস্তু, সেটা যখন কঠিন বস্তু চাপ প্রয়োগ করে, তরলও তো চাপ প্রয়োগ করে। তরল। তাহলে এখন এই যে পদার্থর কথা আমি বলছি না, এই পদার্থকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। বুঝতে পেরেছিস? তাহলে এক নম্বর হচ্ছে কি কঠিন, আর একটা হচ্ছে প্রবাহী। তাহলে কঠিন পদার্থ কাকে বলা হয়? যার নির্দিষ্ট আকার এবং আয়তন দুটোই আছে, তাকে বলা হবে কঠিন পদার্থ। আর প্রবাহী কি না, যা প্রবাহিত হতে পারে, তাহলে কে প্রবাহিত হতে পারে? দেখ, দু রকম পদার্থ আছে প্রবাহিত হতে পারে। একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে কি গ্যাসীয়। তাহলে এরা দুজন কিন্তু প্রবাহিত হতে পারে, তরল আর গ্যাসীয়। তাহলে এদের একসঙ্গে কি বলা হচ্ছে? প্রবাহী বলা হচ্ছে। তাহলে প্রবাহী, তারও তো একটা চাপ থাকবে। তাহলে সেই চাপটা, প্রবাহীর চাপটা কি করে আমরা নির্ণয় করব? তাহলে প্রবাহীর চাপ কিভাবে আমরা নির্ণয় করব, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এমনি কঠিন বস্তুর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? তার একটা তল আছে, সেই তলে তাহলে লম্বভাবে যেই বল প্রয়োগ হচ্ছে সেটাই হচ্ছে কি তার চাপ। কিন্তু প্রবাহীর ক্ষেত্রে, তাহলে প্রবাহীর ক্ষেত্রে ঘটনাটা একটু অন্য নয়, কি
কি করতে হবে না, ধর এই পাত্রে ধর কিছুটা তরল পূর্ণ আছে, মানে প্রবাহী, তরলটা তো প্রবাহী, তাহলে তার তুই এই জায়গাতে ধর চাপ গণনা করতে চাইছিস। তাহলে তরলের লেভেল, এই যে এই লেভেল পর্যন্ত তরল ছিল পাত্রের, তাহলে এই উপরের লেভেল থেকে এর গভীরতা ধরলি কত, এইচ। তাহলে এই এইচ গভীরতায় একটা তলের মানে একটা একক একটা তল কল্পনা করলি, যেটার ক্ষেত্রফল কত, এ। তাহলে এই ক্ষেত্রফলের তলের উপর দেখ, এই ক্ষেত্রফল তলের উপর কতখানা ওজন পড়ছে এখানে, মানে অ্যাকচুয়ালি চাপ দেওয়ার কারণটা কি, এখানে বল মানে এখানে চাপ দেওয়ার কারণটা কি না, অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ অর্থাৎ অভিকর্ষ বল। তাহলে দেখ এই ক্ষেত্রফলে আমরা একটা তরল স্তম্ভ কল্পনা করতে পারি, কত, এইচ উচ্চতার একটা তরল স্তম্ভ কল্পনা করতে পারি। তাহলে সেই তরল স্তম্ভের আয়তন কত, তাহলে তরল স্তম্ভের আয়তন হচ্ছে কত না, এইচে তরলের ঘনত্ব রো হলে তরলের আয়তন কত হবে, এইচ এ রো। বুঝতে পেরেছিস, এইচ এ রো, একটু ভুল হয়ে গেল, তরলের ভর, আয়তন দাঁড়িয়ে করেছি, তরলের ভর হচ্ছে এইচ এ রো। অভিকর্ষ ত্বরণ রো হলে জি হলে, অভিকর্ষ ত্বরণ জি হলে এ তলের উপর প্রযুক্ত বল এ ক্ষেত্রফলের তলের উপর প্রযুক্ত বল মানে সমান কি হবে না, এইচ এ আয়তনের তরলের ওজন, এটাই তো পড়ছে। তাহলে সমান কি হবে, এইচ এ রো জি। তাহলে এইটাই প্রযুক্ত বল। তাহলে অতএব চাপ সমান কি হবে, এইচ এ রো জি বাই এ সমান এইচ রো জি। তাহলে তরল বা প্রবাহী যাই বল না কেন, তাহলে এর ক্ষেত্রে খুব সহজেই চাপটা নির্ণয় করতে পারে। তাহলে অর্থাৎ কোনো তরলের বা প্রবাহীর এইচ গভীরতায় চাপ কত হচ্ছে না, এইচ রো জি, যেখানে রোটা হচ্ছে প্রবাহীর ঘনত্ব বা তরলের ঘনত্ব, এইচ হচ্ছে গভীরতা, আর জি হলো অভিকর্ষজ ত্বরণ। বুঝতে পেরেছিস? তাহলে এর সাহায্যে কিন্তু আমরা গণনা করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমরা তরলের ক্ষেত্রে চাপটা বের করলাম। তাহলে এবার আর একটা প্রবাহীকে না, গ্যাস। তাহলে আমাদের চারপাশে যে বায়ুমণ্ডল আছে সেখানে বিভিন্ন গ্যাস আছে, তাহলে এই বায়ু তো চাপ দিচ্ছে। তাহলে বায়ুর চাপ আমরা কি করে পরিমাপ করব? তাহলে বায়ু কেন চাপ দিচ্ছে না, দেখ এই যে আমাদের মাথার উপর যে বায়ুস্তম্ভ আছে তার ওজনের কারণে কি হবে, বায়ু চাপ দেবে। তাহলে সেই ওজনের কারণেই বায়ু চাপ দিবে, তাহলে বায়ুর চাপ আমরা পরিমাপ করব। তাহলে এখন এই দীঘাতে যত উঁচু পর্যন্ত বায়ু আছে, দার্জিলিংয়ে সেটা আছে না, নেই, কারণ দার্জিলিং তো সমুদ্র থেকে অনেক উঁচুতে। তাহলে সমুদ্র থেকে স্বাভাবিকভাবে পৃথিবীর চারদিকে যে বায়ু আছে, তাহলে সেই বায়ু তো একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আছে, সমুদ্র পৃষ্ঠতে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আছে। তার মানে দার্জিলিংয়ের ক্ষেত্রে কি হবে না, আমাদের মাথার উপরে যতখানা উঁচু বায়ুস্তম্ভ আছে দীঘাতে তার থেকে অনেক বেশি। তাহলে সেই জন্য দার্জিলিংয়ে বায়ুর চাপ দীঘার থেকে কম হবে। আবার এই যে বায়ুর চাপ, এই যে অভিকর্ষ ত্বরণ ব্যাপারটা বলছি, এইটা জানিস তো, এইটা আবার স্থান ভেদে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয় না। নিরক্ষরেখায় অর্থাৎ অক্ষাংশ 0 ডিগ্রি, ভূগোলে তোরা অক্ষাংশ দ্রাঘিমাংশ পড়েছিস নিশ্চয়ই। তাহলে নিরক্ষরেখার অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি, সেই 0 ডিগ্রি অক্ষাংশে সেখানে হচ্ছে সব থেকে অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে সব থেকে কম। আর মেরুতে যেখানে অক্ষাংশ কত 90 ডিগ্রি, সেখানে হচ্ছে কি
সব থেকে বেশি। তাহলে যখন আমরা একটা স্ট্যান্ডার্ড কিছু মাপবো তাহলে আমরা কি চাইবো, আমরা খুব কমটাও নেব না আবার খুব বেশিটাও নেব না, তাহলে দুটোর মাঝামাঝি। তাহলে ওই দেখ 0 আর 90 এর মাঝামাঝি কত হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশ। তাহলে সেই জন্য যেহেতু দেখলি চাপটা আবার অভিকর্ষ ত্বরণের উপর তো নির্ভর করবে, এই তোরটাকে দেখলি তরলের ক্ষেত্রে। তাহলে সেই জন্য আমরা ওই অভিকর্ষ ত্বরণের মাঝামাঝি মান নিচ্ছি, সেই জন্য সেটা 45 ডিগ্রি অক্ষাংশ ধরা হচ্ছে। এবং ওই বায়ুর চাপটা সেটাও কোথা ধরা হচ্ছে না সমুদ্র পৃষ্ঠে, বুঝতে পেরেছিস। আবার বায়ু উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বায়ুরও যে উষ্ণতার কারণে কি হতে পারে, ঘনত্বের চেঞ্জ হতে পারে। তাহলে সেই জন্য উষ্ণতার কারণে আমরা যে চাপের পার্থক্য পর্যবেক্ষণ করতে পারি, সেই জন্য উষ্ণতাও একটা স্ট্যান্ডার্ড নির্দিষ্ট ধরা দরকার। তাহলে সেই নির্দিষ্ট উষ্ণতা কত ধরা হয় না 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে পেরেছিস, 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়। দিয়ে তাহলে এই বায়ুর চাপ আমরা কি করে মাপবো, বায়ুর চাপ কি করে মাপবো না বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। তাহলে তোরা সেটা নিচু ক্লাসে জেনেছিস কি করে না কি করে বায়ুর চাপ মাপা হয়। না ঘটনা হচ্ছে দেখ, একটা পাত্রে ধর পারদ ভর্তি করলি তুই, দিয়ে যদি একটা পারদপূর্ণ নলকে উপর করে দিস তাহলে কি হবে না দেখা যাবে এই পারদ এই উপরটা খালি হয়ে যাবে। কেন হয়ে যাবে খালি না, কারণ বায়ু দেখ এদিকে চাপ দিচ্ছে, এদিকে বায়ু চাপ দিচ্ছে, দিয়ে কি করছে বায়ু চাপ দিয়ে পারদটা ভারী, তার ওজন আছে একটা, সে নিচের দিকে এখানে চলে আসতে চাইছে, কিন্তু এই বায়ু চাপ দিয়ে কি করছে ওই পারদটাকে ধরে রেখে দিচ্ছে। তাহলে বায়ু এখানে ঠিক যতক্ষণ চাপ দিবে এই পারদটা কি করছে এদিকে নামার চেষ্টা করছে, কিন্তু বায়ু তাকে বাধা দিচ্ছে। তার মানে পারদ এখানে যা চাপ দেবে বায়ুও ঠিক এখানে সেই চাপটাই দিচ্ছে, মানে অর্থাৎ বায়ু যেই চাপটা এখানে দিচ্ছে পারদ সেই চাপটা এখানে দিচ্ছে। তার মানে এই পারস্তম্ভের উচ্চতা যেটা আছে এটা ধর এই যদি ধরিস, তাহলে এই উচ্চতার পারস্তম্ভের চাপ মানে বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান। তাহলে এইটাকে ধরে মানে এই যে ব্যবস্থাটা এইটার সাহায্যে ব্যারোমিটার তৈরি করা হয়েছে। তাহলে ব্যারোমিটারের গঠনটা আমি একটু পরে বলছি। সেখানেও এরকম একটা পাত্রে পারদ আছে, তার উপরে একটা এরকম নলকে উপর করা রয়েছে, সেই নলে পারদের উচ্চতা থেকেই আমরা বায়ুর চাপ পরিমাপ করি। তাহলে দেখা গেছে যে ওই বায়ুর যে চাপ সেটা ওই 0 ডিগ্রি যেটা সমুদ্রপৃষ্ঠে এবং 45 অক্ষাংশের যে চাপটা সেটা দেখা গেছে 76 সেমি পারস্তম্ভের চাপের সঙ্গে সমান। তাহলে এই চাপটা কি বলা হয় কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে সেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞাটা একটু তাহলে জানতে হবে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে সংজ্ঞাটা যেটা হবে যে গড় সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি পারস্তম্ভের চাপটাকেই বলা হবে কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এই বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণটা কত হবে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণটা না দেখ ঠিক এই উচ্চতা পারস্তম্ভ, তাহলে এই সমান কত এখানে 76 সেমি, পারদের ঘনত্ব রো সমান হয়, এটা হচ্ছে উচ্চতাটা, আচ্ছা পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব রো সমান হচ্ছে 13.6 গ্রাম পার সেমি কিউব, বুঝতে পেরেছিস পারদের ঘনত্ব। অভিকর্ষজ ত্বরণ এটা 13.6 ধরা হয়, অ্যাকচুয়ালি 14.5 এরকম হয়। তাহলে অভিকর্ষজ ত্বরণ জি সমান এটা হয় 980.6 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ওই প্রমাণ চাপের মান কত হবে তাহলে, অতএব প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সমান হবে কত 76 ইন্টু 13.6 ইন্টু 980.6 ডাইন পার সেমি স্কোয়ার, বুঝতে পেরেছিস। এটা মানটা হবে এবং এটা গুণ টুন করে দেখবি এটা হবে কত না এটা হয় 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। এটা সমান এটা হবে তো নিউটন পার মিটার হয়ে যাবে 0.1235 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। কারণ তোরা জানিস
যেহেতু 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান হবে 10 ডাইন পার সেমি স্কোয়ার। বুঝতে পেরেছিস? আচ্ছা, একটু ভালো করে লিখে দিচ্ছি। যেহেতু 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার, সেই জন্য এটা হবে। বুঝতে পেরেছিস? তাহলে এখন ব্যারোমিটারের গঠনটা একটু ভালো করে বলে দিই। তাহলে ব্যারোমিটারে কি করা হয় জানিস তো? তাহলে ব্যারোমিটারের গঠনটা হচ্ছে এরকম একটা কাঁচের পাত্র, এই জায়গায় একটা সূচি মুখ দেখা যাচ্ছে, কাঁচের পাত্রের উপর দিয়ে একটা এরকম নলটা রয়েছে, এবং এই কাঁচের পাত্র তলাটা হচ্ছে চামড়ার থলে দিয়ে আছে, তলাটা চামড়ার থলে লাগানো আছে এবং নিচে একটা স্ক্রু দেওয়া রয়েছে, আর এখানে একটা সূচি মুখ লাগানো আছে বললাম আমি। তাহলে পারদ পূর্ণ আছে এখানটা এই লেভেল পর্যন্ত। দিয়ে এখানে গায়ে স্কেল কাটা থাকে, তাহলে শূন্য দাগ হচ্ছে, এটা হচ্ছে শূন্য দাগ, এখানে গায়ে স্কেল কাটা আছে। বুঝতে পেরেছিস? তাহলে এবারে আর বাকিটা আমি আঁকছি না, এখানে স্কেল কাটা রয়েছে, এটা বদ্ধমুখ, তাহলে স্কেল কাটা আছে। তাহলে কিভাবে মাপ নেব? তাহলে শূন্য দাগ এইটা, তাহলে অ্যাকচুয়ালি চাপটা মাপ হবে কি পারদের তল থেকে, কিন্তু শূন্য দাগ কাটা যে এখানে, এবার যে এখানে যে স্কেলটা কাটা আছে সেই স্কেল ধরে এই লেভেল পর্যন্ত পারদ আছে সাপোজ, তাহলে এই স্কেলটায় এখানে যে স্কেল কাটা আছে সেই স্কেলের শূন্য হচ্ছে এইটা, কিন্তু আমাদের ওই পারস্তম্ভের উচ্চতা মাপতে হবে কোথা থেকে? পারদের উপরিতল থেকে। তাহলে আমাদের কাজ কি হবে? যেন এই পারদের উপরিতলে জাস্ট এই জায়গায় স্পর্শ করে সেই ব্যবস্থা করতে হবে, সেই জন্য এই নিচে স্ক্রুটা দেওয়া আছে। তাহলে স্ক্রুটা ঘুরলে কি হবে? চামড়ার থলেটা একটু উপরের দিকে উঠে যাবে, উঠে গেলে কি হবে? এই পারদটা এখানে ঠিক হয়ে যাবে। আবার যদি দেখা যায় পারদটায় ভর্তি হয়ে গেল দূর পর্যন্ত, তখন কি করতে হবে? স্ক্রুটা লুজ করে দিতে হবে, তাহলে থলেটা একটু নিচে নেমে যাবে, পরে পারদটা এই লেভেল দিতে হবে। তাহলে এই অ্যাডজাস্ট করে এই পারদটাকে জাস্ট এই পয়েন্টের সঙ্গে টাচ করানো হয়। বুঝতে পেরেছিস? দিয়ে এখানে পার নেওয়া হবে। তাহলে এখন যদি এই যে তোর আবহাওয়া দপ্তরের খবর তোরা জানিস, সেখানে বলছে আজকে ঝড় বৃষ্টি হবে, আজকে কিছু হবে না, আকাশ পরিষ্কার হবে, কিভাবে বলে? না দেখ, শুষ্ক বায়ু সবসময় ভারী হয়, কার তুলনায়? না জলীয় বাষ্পপূর্ণ বায়ুর তুলনায়। তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু মানে আর্দ্র বায়ু, তাহলে আমাদের এই ঝড় বৃষ্টি এইসবের জন্য দায়ী কে? জলীয় বাষ্প। তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপটা কি হয়? এমনি আমাদের যে শুষ্ক বায়ুর থেকে কম হয়। তাহলে যদি ব্যারোমিটারে দেখিস যে হঠাৎ করে চাপটা কমে গেছে, তাহলে কি বুঝবি? বায়ুতে প্রচুর জলীয় বাষ্প হয়ে গেছে, তার মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর যদি ধীরে ধীরে কমতে থাকে, তাহলে বলি আস্তে আস্তে জলীয় বাষ্প বাড়ছে, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যদি হঠাৎ করে দেখিস চাপটা বেড়ে গেছে, তার মানে জলীয় বাষ্প কমে গেছে, তার মানে আকাশ পরিষ্কার হয়ে যাবে হঠাৎ করে। আবার ধীরে ধীরে যদি বাড়তে থাকে চাপটা, তাহলে কি বুঝবি? যে আকাশটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। এভাবে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়ে থাকে। বুঝতে পেরেছিস? তাহলে ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপলি এবং সেখান থেকে আবার তোরা যে আবহাওয়ার পূর্বাভাসও দিতে পারলি। আচ্ছা, তোরা কি কোনোদিন রেশন দোকান গেছিস? মানে কন্ট্রোল, সেখানে দেখবি তেল দেয় তো, সেই তেল দেখবি ড্রাম থেকে তেল বার করে অনেকে নিশ্চয়ই দেখেছিস। কি করে না, এই ধর ভর্তি ড্রামটা, এই ড্রামের ফুটোটা দিয়ে কি করলো, একটা নলকে ঢুকিয়ে দিল, প্লাস্টিক রাবারের নলকে ঢুকিয়ে দিল, দিয়ে নলটা কয়েকবার এরকম ঝাঁকি দিল, দিয়ে নলটাকে এরকম বাঁকি দিল। বুঝতে পেরেছিস? দিল এখানে, দিয়ে দিব্যি এখানে তেল ভর্তি ছিল ড্রামে, দিয়ে দেখবি কি ঘটবে না, এই নলটা দিয়ে বদবদ করে তেল পড়তে লাগবে নিচে দিয়ে, অর্থাৎ দিয়ে এটা তেলটা ভর্তি হয়ে গেল কিছুটা। তাহলে কি, কেন এটা হলো? না এই যে ব্যবস্থাটা, এটাকে বলা হচ্ছে সাইফন। তাহলে দেখ, তরল ছিল এই লেভেলে, এই লেভেল থেকে যে চলে এসছে, কেন না এই বায়ুর চাপের কারণে হচ্ছে। বুঝতে পেরেছিস? বায়ুর চাপের কারণে হচ্ছে। এবং এখানে সাইফন ক্রিয়ার যে শর্ত, তাহলে যেই পাত্র থেকে তরল বার করবো সেই পাত্রের তরলের উচ্চতা কিন্তু অপর পাত্রের তরল থেকে বেশি হতে হবে, নাহলে হবে না সাইফন ক্রিয়া। আবার বায়ুমণ্ডলীয় চাপটা, বায়ুমণ্ডলীয় চাপের কারণে বায়ুমণ্ডলীয় চাপ দিয়ে তুমি তরলটা বার করছে, তাহলে এখন যদি এই জায়গায় ফুটো করে দিস, তাহলে সাইফন ক্রিয়া হবে না। কেন? বায়ু এইদিকে ঢুকে যাবে, দিয়ে এইদিকে তরল এখানে নিয়ে যাবে, এই তরল এখানে নিয়ে যাবে। বুঝতে পেরেছিস? আবার যদি এই নলটার উচ্চতা এমন হয়, কিরকম হয়, ধর জল, তাহলে ব্যারোমিটার তো সাধারণত ব্যারোমিটার আমরা পারদ ব্যবহার করি, বলা হয় এটা, যদিও ব্যারোমিটার পারদ ব্যবহার করি, তার সুবিধা অসুবিধা আছে, নিচু ক্লাসে পড়েছিস।
আর সেখানে কি পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাবে, পারদের ঘনত্ব অনেক বেশি বলে সেই জন্য কি হচ্ছে, কেবলমাত্র বায়ুমণ্ডল চাপটা 76 সেমি পারস্তম্ভের সমান হচ্ছিল। কিন্তু যদি পারদের পরিবর্তে জল ব্যবহার করতিস তাহলে ওই জলস্তম্ভের উচ্চতা কত হতো জানিস? 10.336 মিটার, মানে 10 মিটার, 10.336 মিটার মানে প্রায় 34 ফুট। 34 ফুটের আইডিয়া একটা দিচ্ছি। 34 ফুট মানে একটা পাকার বাড়ি মোটামুটি ধর 10 ফুট, মানে মেঝে থেকে ছাদের দূরত্ব হয় 10 ফুট। তার 34 ফুট মানে তো 3 তলা পাকার বাড়ির থেকেও বেশি। ওরকম একটা, তাহলে তোকে ওই জল ভরাবিটা যে তৈরি করিস ওরকম একটা নল লিখতে হবে ওরকম। তাহলে অত বড় নল দান করে রাখা বা ওই যন্ত্রটাকে ঝুলি রাখা অসুবিধা। প্লাস ওটা পাট কি করে নিবি? তাহলে হয় মই দিয়ে উঠে যে পাট নিতে হবে, নইলে লিফটের সাহায্যে নিতে হবে বা অন্য কোনো ব্যবস্থার সাহায্যে নিতে হবে, তাহলে সেটা অনেক অসুবিধা। বুঝতে পেরেছিস? যাই হোক, তাহলে এখন তাহলে বায়ু চাপ দিয়ে জল হলে সর্বোচ্চ কত? 10.336 মিটার পর্যন্ত উপরে তুলতে পারে। তাহলে যদি এখান থেকে এখানটার দূরত্বটা, মানে এই উচ্চতাটা, এই তল থেকে এটার উচ্চতা যদি ওই 10.336 মিটারের বেশি হয়ে যায় তাহলে কখনোই সাইফন কি হবে না, কারণ চাপ দিয়ে জলটাকে এত উপর পর্যন্ত তুলতে পারবে না। বুঝতে পেরেছিস? তাহলে এটা এইগুলো, এই ঘটনাগুলো কিন্তু এটা মনে রাখবি। বুঝতে পেরেছিস? এবং এই সাইফন কি হওয়ার কারণটা কি না, একটু যদি আর একটা ছবি একটু আঁকছি, তাই দুটো লেভেলের পার্থক্য তো থাকছে। তাহলে ধর এটা এ পয়েন্ট, এটা ধর বি পয়েন্ট, এটা ধর সি পয়েন্ট, এটা ধর সাপোজ এটা ডি পয়েন্ট। তাহলে এখন এই যে বি পয়েন্টের চাপটা কি হবে না, সি পয়েন্টের চাপের থেকে বেশি, সেই জন্য এটা এদিকে চলে যাচ্ছে। কেন বেশি হচ্ছে? হ্যাঁ, কারণটা কি, কি কারণে হচ্ছে বেশি? কারণটা হচ্ছে দেখ দেখ এই যে জলস্তম্ভের উচ্চতা এখান থেকে এটা কম, তো এটা তো কম, এটা H1, আর এখানে দেখ এটা কত, এটা H2। তাহলে অ্যাকচুয়ালি দেখ বায়ু চাপ দিচ্ছে, এখানেও চাপ দিচ্ছে, এখানেও চাপ দিচ্ছে, একই চাপ দিচ্ছে। তাহলে এই জায়গায় চাপ কত হবে না, বায়ু চাপ দিয়ে জলটাকে উপর দিকে তুলে দেওয়ার চেষ্টা করছে। দেখ এই জলটাকে এখান থেকে উপর দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করছে। তাহলে যে কি H1 তুলে দেওয়ার, মানে H1 উচ্চের মধ্যে তুলেছে দিয়ে তারপর উপরে তুলতে পারছে না, কারণ এখানে নল বাধা পাচ্ছে। তাহলে সেই চাপটাই কি করছে, এখানে প্রযুক্ত হবে। কতক্ষণ প্রযুক্ত হবে? তাহলে বায়ু যদ্দূর তুলতো, মানে বায়ুর চাপ মাইনাস কি H1 উচ্চতার জলের চাপ, কারণ H1 উচ্চতার জলকে মানে জলকে এত পর্যন্ত তুলেছে, উদ্বৃত্ত চাপটা এখানে দেয়ালে প্রযুক্ত হচ্ছে। তার মানে এই জায়গায় বি বিন্দুতে চাপ পিবি সমান কি PA মাইনাস H1 রো জি। তাহলে PA হচ্ছে কি বায়ুর চাপ। বুঝতে পেরেছিস? ঠিক একই রকম PC সমান কি হবে PA বায়ুর চাপ, ওইটা PA মাইনাস তোর হচ্ছে H2 রো জি। তাহলে কোনটা বেশি বিয়োগ হচ্ছে, প্রথমেরটা নাকি পরেরটা? দেখ H2টা বড়, H2 গ্রেটার দেন H1, তাহলে এটা বড়, বেশি জিনিস বিয়োগ হয়ে গেলে সেটা ছোট হয়ে যাবে। তাহলে অতএব PB গ্রেটার দেন কি PC, অর্থাৎ PB গ্রেটার দেন কি হলো PC হলো। তার মানে ঘটনাটা কি ঘটবে না, PB গ্রেটার দেন PC হয়েছে, তার মানে জল এই চাপের পার্থক্যের কারণে এই দিক থেকে এইদিকে এসছে, যেহেতু এখানে চাপ বেশি সেই জন্য জলটা এইদিকে ঢিলা হয়ে এসছে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? এই হলো সাইফন কেয়ার ব্যাপারটা। তাহলে এর ব্যবহারিক প্রয়োগ কোথায় না, সাইফন কেয়ার ব্যবহারিক প্রয়োগ হচ্ছে ওই বাথরুমে যে সিস্টেম থাকে, মানে স্বয়ংক্রিয় ফ্লাক্স দিয়ে একটা বাক্স লাগানো থাকে ঠিক ওই তোর হচ্ছে পায়খানার প্যানের পেছনটাতে। তাহলে ওখানে সুইচ টিপে দিলি কি হবে না, ওখানে ঘটনা যেটা করা থাকে জানিস তো, যে এখানে এই বাক্সে তোর হচ্ছে এর মধ্যে একটা নলকে এমনভাবে ব্যবস্থা করা থাকে, এই অবস্থায় থাকে, মানে জলের লেভেলের থেকে জাস্ট এটা উপরে থাকছে, আর ট্যাপে এইদিকে জল এসে ভর্তি হচ্ছে, এখান থেকে ট্যাপে এসে, বুঝতে পেরেছিস? এর উপরে থাকছে। এবার সুইচের সাহায্যে কি করা হয়, এটাকে যেই ডুবি দিবি, এই নলটা কিন্তু বায়ু ভর্তি আছে দেখ, কারণ জল ডুবেনি, তাহলে এই লেভেল পর্যন্ত জল আছে এখানে। এবার যেই ডুবি দিবি তখনই কি হবে না, এটা জলে ডুবে গেলেই জল এইদিকে যেতে শুরু করবে জল এইদিকে যেতে,
খুব জল যেতে শুরু করলো, কতক্ষণ পর্যন্ত যাবে? শুরু করলে তো সাইফন কি আরম্ভ হয়ে গেছে, কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না জলটা এই লেভেল পর্যন্ত নামবে। বুঝতে পেরেছিস? জলটা যতক্ষণ না এই লেভেল পর্যন্ত নামবে, তাহলে এটা হচ্ছে স্বয়ংক্রিয় ফ্লাক্স। এটা স্বয়ংক্রিয় ফ্লাক্স এখানে এটা ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পেরেছিস? তরলের যদি একটা নলে, আকারের একটা নলে যদি তরল ভর্তি করিস, তাহলে দেখবি একই উচ্চতা থাকবে। একই উচ্চতা থাকার কারণ কি? সেটা সমস্যা কেন? কারণ না, তরলের যে কোনো বিন্দুতে চাপ সর্বত্র কি হয়? একই হয়। তাহলে সেই জন্য একই চাপ হতে গেলে কি হতে হবে? উচ্চতাটাও একই হতে হবে। তাহলে এই জন্য মানে অর্থাৎ সমুচ্চশীলতা ধর্ম মেনে চলে তরল। ঠিক আছে?